পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র সকল অধ্যায় জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। অধ্যায় ১ পৌরনীতি ও সুশাসন পরিচিতি থেকে জ্ঞানমূলক। সংস্কৃত ভাষায় নগরকে কি বলা হয়? নগরকে পুর বলা হয়। পুর শব্দের অর্থ কি? পুর শব্দের অর্থ নগর। পুরবাসী কাদেরকে বলা হতো? সঠিক উত্তরটি হচ্ছে পুরবাসী সংস্কৃত ভাষায় নগরের অধিবাসীদেরকে বলা হতো। সিভিস কোন ধরনের শব্দ? এটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ। সিভিস শব্দের অর্থ কি? নাগরিক। এটি ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে নাগরিক। সিভিটাস শব্দের উৎপত্তিগত অর্থ কি? নগর রাষ্ট্র। সিভিক্স শব্দটি এসেছে কোন শব্দ থেকে? সিভিক্স শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। পৌরনীতি কি? নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। উক্তিটি করেছেন কে? উক্তিটি E.M. হোয়াইট এর। নাগরিকতা কি? রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে। সুশাসন কি? শাসন প্রক্রিয়ার সুশৃঙ্খল কাঠামোবদ্ধ ও আদর্শরূপকে সুশাসন বলা হয়, যেখানে আইনের শাসন সংবেদনশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক এবং কার্যকর শাসন পদ্ধতি চালু থাকবে। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি? গুড গভর্নেন্স। নগর রাষ্ট্র কি? প্রাচীন গ্রিসের একটি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি রাষ্ট্রই নগর রাষ্ট্র। আবারও বলছি, প্রাচীন গ্রিসের একটি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি রাষ্ট্রই নগর রাষ্ট্র। সুশাসন শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করে কে? বিশ্বব্যাংক। পরবর্তী প্রশ্ন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। উক্তিটি করেছেন কে? উক্তিটি বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের। জবাবদিহিতা কি? জবাবদিহিতা হচ্ছে সম্পাদিত কর্ম সম্পর্কে একজন ব্যক্তির ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা। জবাবদিহিতা হচ্ছে সম্পাদিত কর্ম সম্পর্কে একজন ব্যক্তির ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা। রাষ্ট্র কি? মানুষের সমাজবদ্ধ জীবনের চরম অভিব্যক্তি হল রাষ্ট্র। স্বচ্ছতা কি? যখন কোনো আইন এবং নীতি মেনে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন করা হয় তখন তাকে স্বচ্ছতা বলে। যখন কোনো আইন এবং নীতি মেনে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন করা হয় তাকে স্বচ্ছতা বলে। পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান? এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান বা পৌরনীতি নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান। পৌরনীতি সম্পর্কে E.M. হোয়াইট এর সংজ্ঞাটি লেখো। তিনি বলেছেন, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কি? সিভিস অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সিভিক্স শব্দের অর্থ কি? সিভিক্স শব্দের অর্থ হচ্ছে পৌরনীতি। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? সিভিক্স। পৌরনীতির সংজ্ঞা দাও। প্রশ্নটি রাজশাহী বোর্ড ও দিনাজপুর বোর্ড 2015 সালে এসেছিল। নাগরিকের অধিকার ও কর্তব্যসহ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। এখন অনুধাবনমূলক প্রশ্নোত্তর। অধ্যায় 1 থেকে। শব্দগত অর্থে পৌরনীতি বলতে কি বোঝায়? উত্তর, ইংরেজি সিভিক্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। সিভিক্স শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। সুতরাং শব্দগত বা উৎপত্তিগত অর্থে সিভিক্স বা পৌরনীতি হল নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। পৌরনীতি বলতে কি বোঝায়? উত্তর, মূলগত অর্থে পৌরনীতি বলতে নগর রাষ্ট্র এবং নাগরিকের আচরণ ও দায়িত্ব কর্তব্য সংক্রান্ত বিজ্ঞানকে বোঝায়, কিন্তু বর্তমানকালে রাষ্ট্রের নাগরিকতা ও আন্তর্জাতিক সংস্থার কার্যাদি সংক্রান্ত বিজ্ঞানকে বোঝায়। অর্থাৎ সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিকতা এবং উন্নত অগ্রসর নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞানদান করে তাকে পৌরনীতি বলে। পৌরনীতি সম্পর্কে E.M. হোয়াইটের সংজ্ঞা দাও। উত্তর, অধ্যাপক E.M. হোয়াইট তার দি ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেন, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। E.M. হোয়াইট একই গ্রন্থে বলেন, পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। তুমি কেন পৌরনীতি পাঠ করবে? উত্তর, পৌরনীতি হল নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের সর্বাধিক কল্যাণ সাধন করাই এর মূল উদ্দেশ্য। পৌরনীতি পাঠের মাধ্যমে আমি আমার রাষ্ট্রীয় অধিকার ও কর্তব্য সম্পর্কে জানতে পারব। এছাড়া পৌরনীতি পাঠ মানুষের গোঁড়ামি, অন্ধবিশ্বাস, সংকীর্ণতা ইত্যাদি দূর করে দৃষ্টিভঙ্গি উদার ও
প্রসারিত করে। আর এর পাশাপাশি আমি পৌরনীতি পাঠের মাধ্যমে সুনাগরিকতা, দেশপ্রেম ও মূল্যবোধ সম্পর্কে জানতে পারব। তাই আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠার লক্ষ্যে আমি পৌরনীতি পাঠ করব। পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পৌরনীতি নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে, যেমন নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানা দিক সম্পর্কে আলোচনা করে। অতএব, যেহেতু পৌরনীতির মূল বিষয়বস্তু নাগরিকতা কেন্দ্রিক, তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। পৌরনীতি ও সুশাসনের জ্ঞান কিভাবে দেশের অগ্রগতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে? প্রশ্নটি এসেছিল যশোর বোর্ড ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায়। পৌরনীতি ও সুশাসন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধনের মাধ্যমে এর অগ্রগতিতে সহায়তা করে, সুশাসন স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিত করে আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে। রাষ্ট্রের জনগণ ও সরকারের দায়িত্বশীলতা বৃদ্ধি করে। সর্বোপরি নাগরিক ও রাষ্ট্রের কল্যাণের জন্য প্রয়োজনীয় উপাদানের বাস্তবায়ন করে দেশের অগ্রগতির জন্য সহায়ক ভূমিকা পালন করে। নাগরিকের স্থানীয় দিক বলতে কী বোঝো? পৌরনীতি এমন একটি বিষয় যেটি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। এর মধ্যে নাগরিকের স্থানীয় বিষয় অন্যতম। নাগরিকের ব্যক্তিজীবনের সাথে জড়িত স্থানীয় প্রতিষ্ঠানসমূহ যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি স্থানীয় প্রতিষ্ঠানের সাথে নাগরিক ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশের জন্য নাগরিকগণ এসব প্রতিষ্ঠানের গঠন, প্রকৃতি, কার্যাবলী ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করে, আর এসবই নাগরিকতার স্থানীয় দিককে উপস্থাপন করে। তুমি কিভাবে একজন স্থানীয় নাগরিক? স্থানীয় নাগরিক হিসেবে আমি পরিবার, গ্রাম, ইউনিয়ন কাউন্সিল বা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য। এসব প্রতিষ্ঠানের সদস্য হিসেবে আমি যেসব কার্য সম্পাদন করি তা নাগরিকতার স্থানীয় বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। সেই হিসেবে আমি একজন স্থানীয় নাগরিক। সুশাসন বলতে কী বোঝায়? প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড ২০২৩ সালে। সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে এবং আর্থসামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়। জবাবদিহিতা বলতে কী বোঝায়? জবাবদিহিতা হচ্ছে ব্যক্তির সাথে সম্পর্কিত কর্ম সম্পর্কে উক্ত ব্যক্তির ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা। অর্থাৎ জবাবদিহিতা সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। জবাবদিহিতা ছাড়া সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। সুশাসনে জবাবদিহিতা বলতে সরকারি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি নাগরিক সেবাদানকারী বেসরকারি প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতাকেও অন্তর্ভুক্ত করে। যে কোনো রাষ্ট্রের সব ক্ষেত্রে জবাবদিহিতার সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জবাবদিহিতা কিভাবে সুশাসন নিশ্চিত করে ব্যাখ্যা করো। জবাবদিহিতা প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়ন করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে। জবাবদিহিতার মাধ্যমে বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠান থেকে দুর্নীতি প্রতিরোধ করে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার জনগণের নিকট দায়ী থাকে। জবাবদিহিতার মাধ্যমেই এই দায়বদ্ধতা সঠিকভাবে পরিচালিত হয়। মোট কথা, জবাবদিহিতার স্বচ্ছতা, শৃঙ্খলা ও গতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে। সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক নিরূপণ করো। সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা এক গুরুত্বপূর্ণ নিয়ামক। কারণ সরকারি নীতি নির্ধারণ ও নীতি বাস্তবায়নে জবাবদিহিতা না থাকলে যে কোনো সিদ্ধান্ত পক্ষপাত দুষ্ট হয়, যা সুশাসনের জন্য অন্তরায়। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে জবাবদিহিতা একান্ত প্রয়োজন। যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রশাসনে নিয়োগ নিশ্চিত করে প্রশাসনকে ঢেলে সাজালে প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি পাবে, যা সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক। সকল ক্ষেত্রেই সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতা পূর্ব শর্ত। এজন্য সুশাসন ও জবাবদিহিতার সম্পর্ক অত্যন্ত গভীর। স্বচ্ছতা বলতে কী বোঝায়? স্বচ্ছতা সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। কোনো দেশের উন্নয়ন নিশ্চিতকল্পে সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। সাধারণত স্বচ্ছতা বলতে জনগণের নিকট সরকারের নিয়মকানুন এবং সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সম্পর্কে তথ্যের অবাধকরণকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, স্বচ্ছতা কিসের পূর্বশর্ত ব্যাখ্যা করো। স্বচ্ছতা সুশাসনের পূর্বশর্ত। স্বচ্ছতা হলো এমন একটি বিমূর্ত ধারণা যা দ্বারা মানুষ উপলব্ধি করতে পারে কোনো কর্মকাণ্ড কতটুকু নীতিসঙ্গত বা বৈধ। এক কথায়, স্বচ্ছতা হলো সুস্পষ্টতা। এটি সুশাসনের একটি অন্যতম বৈশিষ্ট্য। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর সুশাসন নির্ভর করে, তাই স্বচ্ছতাকে সুশাসনের পূর্বশর্ত বলা হয়।
পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের সম্পর্ক দেখাও। রাষ্ট্র ও রাষ্ট্রীয় সংগঠনগুলো গড়ে ওঠে ভূমির উপর। রাষ্ট্রের সমৃদ্ধি ও প্রগতি ভূমির উর্বরতা, খনিজ সম্পদ, নদ-নদী ও অন্যান্য প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। তাছাড়া আবহাওয়া, ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি, পাহাড়-পর্বত, নদ-নদী, বনরাজি ইত্যাদি রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করে। এমনকি অনেক সময় রাষ্ট্রের লক্ষ্য, গঠন ও কর্মধারাকেও নিয়ন্ত্রণ করে থাকে। অ্যারিস্টটলের মতে, কোনো রাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠান, জনগণের চরিত্র ও মন-মানসিকতা ভৌগোলিক অবস্থানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাছাড়া পৌরনীতির আলোচ্য বিষয় রাষ্ট্র মূলত ভৌগোলিক প্রতিষ্ঠান, তাই বলা যায় পৌরনীতি ও ভূগোল পরস্পর সম্পর্কযুক্ত। জেন্ডার স্টাডিজ বলতে কী বোঝায়? দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ আবশ্যক, আর তাই প্রয়োজন নারী-পুরুষের সামাজিক সম্পর্ক উন্নয়ন। সময় উপযোগী এ বিষয়ে অধ্যয়নকে বলা হয় জেন্ডার স্টাডিজ। সমাজের সকল বিষয়ের সঙ্গে জেন্ডার বিষয়টি জড়িত। পরবর্তীতে অধ্যায় ৩ থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর। মূল্যবোধ কী? যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়। শব্দটির উদ্ভব ঘটেছে কোন শব্দ থেকে? টিউটনিক শব্দ ল্যাগ থেকে। আইন প্রধানত কত প্রকার? ২ প্রকার। গণতান্ত্রিক মূল্যবোধ কী? গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই গণতান্ত্রিক মূল্যবোধ। আইন কি? আইন হচ্ছে সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম-কানুন যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আইন হলো আবেগবর্জিত যুক্তি। উক্তিটি কার? উক্তিটি করেছেন অ্যারিস্টটল। দি স্পিরিট অফ ল বইটি কার লেখা? মন্টেস্কুর লেখা। লর্ড ব্রাইসের মতে কয়টি কারণ মানুষ আইন মেনে চলে? কয়টি কারণে মানুষ আইন মেনে চলে? ৫টি কারণে আইন মেনে চলে, এটা হচ্ছে লর্ড ব্রাইসের মতে। ল্যাগ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি এসেছে টিউটনিক শব্দ থেকে। আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ। উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন জন অস্টিন। আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ। এটি করেছেন জন অস্টিন। প্রথা কি? প্রথা হলো প্রাচীনকাল থেকে চলে আসা আচার-ব্যবহার, রীতিনীতি ও অভ্যাস সমাজের অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থিত, স্বীকৃত ও পালিত হয়ে আসছে তার সমষ্টিই হচ্ছে প্রথা। আইনের সুপ্রাচীন অথবা প্রাচীন উৎস কোনটি? ধর্ম। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? ৬টি। নৈতিকতা কি? সাধারণ অর্থে নৈতিকতা হলো নীতিমূলক, নীতি সম্বন্ধনীয় অর্থাৎ কথাবার্তা, আচার-আচরণে নীতির অনুসরণ করাই হলো নৈতিকতা। আইনের শাসন কি? আইনের শাসনের অর্থ আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইন অনুসারে শাসন করা। স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতা বলতে আমরা সেই অবস্থাকে বলতে পারি যা বিভিন্ন অনুকূল সুযোগ সুবিধা ও কল্যাণমূলক কার্যাবলীর মাধ্যমে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে সহায়ক ভূমিকা পালন করে এবং অনুরূপ কার্যাবলী সম্পাদন অন্যের উপর কোনো প্রতিবন্ধকতা চাপিয়ে দেয় না। সাম্য কি? জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে। সহমর্মিতা কি? অপরের সুখে সুখী ও দুঃখে দুঃখী হওয়া, বিপদে আপদে পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ করাই হলো সহমর্মিতা। আইনের দুটি উৎসের নাম লেখো। আইনের দুটি উৎসের নাম লেখো। প্রথা ও ধর্ম। আইনের ইংরেজি প্রতিশব্দ কি? প্রতিশব্দ হলো ল। ধর্মীয় মূল্যবোধ কি? ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে এবং ধর্মীয় শিক্ষার দ্বারা মানুষের মাঝে যে মূল্যবোধ জাগ্রত হয় তাই ধর্মীয় মূল্যবোধ। লিবার্টি শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? লিবার থেকে এসেছে। ল্যাগ শব্দের আবিধানিক অর্থ কি? অপরিবর্তনীয় অথবা সব ক্ষেত্রে সবার জন্য সমভাবে প্রযোজ্য। ল্যাগ শব্দের আবিধানিক অর্থ অপরিবর্তনীয় অথবা সব ক্ষেত্রে সবার জন্য সমভাবে প্রযোজ্য। ল ইজ দি প্যাশনলেস রিজন। উক্তিটি কার? উক্তিটি করেছেন অ্যারিস্টটল। সামাজিক মূল্যবোধ কি? সামাজিক মূল্যবোধ হলো সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি ও আদর্শ। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল? ফরাসি বিপ্লবের। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কি? লিবার্টি। স্বাধীনতা কি? অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে মুক্তভাবে নিজ নিজ কার্য সম্পাদনের অধিকারই হলো স্বাধীনতা। আইন কোন শব্দ থেকে বাংলায় এসেছে? ফার্সি শব্দ থেকে। গণতন্ত্র কি? গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা। পরবর্তীতে অধ্যায় ৩ থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর। মূল্যবোধ বলতে কী বোঝায়? মূল্যবোধ হলো এমন রীতিনীতি, আদর্শ ও লক্ষ্য যা সামাজিকভাবে অনুমোদিত ও সমর্থিত। মূল্যবোধ বলতে তুলনামূলক অর্থমূল্য বা অন্তর্নিহিত গুণাবলীকে বোঝানো হয়। আর সমাজে প্রচলিত মূল্যবোধ বলতে
বোঝানো হয় এমন রীতিনীতি, আদর্শ ও লক্ষ্য যা সামাজিকভাবে অনুমোদিত এবং সমর্থিত। সমাজের বৃহত্তর অংশ দ্বারা মূল্যবোধ সমর্থিত হতে হবে। এটি কোনো স্থির বিষয় নয়। সমাজ, স্থান, কাল, পাত্রভেদে মূল্যবোধ পরিবর্তনশীল। আইন বলতে কি বোঝায়? আইন হলো এমন কতগুলো বিধিবদ্ধ নিয়মাবলী যা কেবল মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন সমাজের বেশিরভাগ লোক কর্তৃক স্বীকৃত, যা সার্বভৌম কোনো কর্তৃপক্ষ থেকে নিঃসৃত এবং যা ভঙ্গ করলে শাস্তির বিধান রয়েছে। সর্বোপরি বলতে পারি, আইন হচ্ছে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। সাংবিধানিক আইন বলতে কি বোঝায়? সাংবিধানিক আইন বলতে এমন কিছু নীতিকে বোঝায় যার মাধ্যমে সরকারের শাসন ক্ষমতা এবং শাসক ও শাসিতের মাঝে পারস্পরিক সম্পর্ক নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। অন্যভাবে বলা যায়, প্রত্যেক রাষ্ট্রের সংবিধানে যে আইন প্রণীত হয় তাই সাংবিধানিক আইন। এই আইন অনুযায়ী আইনসভা আইন প্রণয়ন করে। সাংবিধানিক আইনে রাষ্ট্রের বিভিন্ন বিভাগের গঠন, ক্ষমতা, কার্যাবলী, শাসক ও শাসিতের সম্পর্কের রূপরেখা সম্পর্কে নির্দেশনা থাকে। কেন আইন মান্য করা উচিত? সমাজ ও রাষ্ট্রের আইন শৃঙ্খলা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য প্রত্যেক নাগরিককে আইন মেনে চলা উচিত। আইন সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে সুসংহত করে। এটি সমাজবদ্ধ মানুষকে সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপনের পথ প্রশস্ত করে। বস্তুত রাষ্ট্রীয় জীবনের উন্নতি ও সুশৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিয়মকানুন, বিধিবিধান তথা আইন প্রণীত হয় সকলে মিলে যাতে শান্তিতে বসবাস করা যায়, সেটিই হলো আইনের লক্ষ্য। এ কারণে প্রত্যেক নাগরিকের আইন মেনে চলা উচিত। প্রচলিত প্রথা আইনের প্রাচীন উৎস। কথাটি ব্যাখ্যা করো। সুদীর্ঘ কাল ধরে সমাজে কোনো নিয়ম চলতে থাকলে তাকে প্রথা বলা হয়। রাষ্ট্র সৃষ্টির পূর্বে সমাজের মানুষ প্রথা মেনে চলত। রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর এসব প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি ও অনুমোদন লাভ করে আইনে পরিণত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, গ্রেট ব্রিটেনে অধিকাংশ আইন প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এসব আইনের প্রতি জনগণের ব্যাপক সমর্থন থাকায় আইনসভা এসব প্রথাভিত্তিক আইনকে বাতিল করতে পারে না। এমনকি রাষ্ট্র বিভিন্ন সময় প্রথাকে যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এনে আইন হিসেবে অনুমোদন প্রদান করে। আইনের শাসন বলতে কি বোঝায়? আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এরকম সাম্যভিত্তিক শাসন ব্যবস্থাকেই বোঝায়। সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন। আইনের শাসন বলতে মূলত বোঝানো হয় রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকারের সংরক্ষণকে, সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধী পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা এর শর্ত। স্বাধীন, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ। আইনের শাসন প্রয়োজন কেন? সমাজের ন্যায়বিচার ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার নিমিত্তে আইনের শাসন প্রয়োজন। আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকেই বোঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম, বর্ণ, শ্রেণী এবং ছোট বড় নির্বিশেষে সবাই আইনের চোখে সমান। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এটি আইনের শাসনের বিধান। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ। তাই সমাজে সকলের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের শাসন প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, নাগরিক জীবনে সাম্যের গুরুত্ব লেখো। নাগরিক জীবনের প্রত্যেকের সমান সুযোগ সুবিধা নিশ্চিতকরণে সাম্যের গুরুত্ব অত্যাধিক। সাম্য প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা উপভোগ করা যায়, গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়, মানুষে মানুষে ভেদাভেদ দূর হয়। এছাড়া মানুষের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার সৃষ্টিতে সাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থায় প্রতিটি ব্যক্তি কর্মের অধিকার এবং জীবনযাত্রার ন্যূনতম মানের নিশ্চয়তা পায়। এসব কারণেই নাগরিক জীবনের সাম্য প্রতিষ্ঠা প্রয়োজন। আইন ও স্বাধীনতার সম্পর্ক ব্যাখ্যা করো। আইন ও স্বাধীনতা আইন হচ্ছে স্বাধীনতার রক্ষক। আইন আছে বলেই স্বাধীনতা উপভোগ করা যায়। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলো সংরক্ষণের ব্যাপারে শাসনতান্ত্রিক আইন রক্ষাকবচ হিসেবে কাজ করে বলে সম্ভাব্য যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। ফলে সরকার বা অন্য কেউ নাগরিক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে না। এই প্রসঙ্গে জন লক যথার্থই বলেছেন। তিনি বলেছেন, যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক কি? স্বাধীনতা ও সাম্যের মধ্যে দেহ ও প্রাণের সম্পর্ক বিদ্যমান। যেমন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া সাম্যভিত্তিক সমাজ গঠন করা যায় না, কিংবা সাম্যের নিশ্চয়তা না থাকলে কোনো প্রকার স্বাধীনতাও থাকে না। তাই সাম্যের জন্য স্বাধীনতার প্রয়োজন, আবার স্বাধীনতার জন্য সাম্যের প্রয়োজন। সাম্যই স্বাধীনতা এবং স্বাধীনতাই সাম্য। এদের মধ্যে কোনো বিরোধ নেই, বরং এরা পরস্পর পরিপূরক ও সম্পূরক। সহিষ্ণুতা কেন প্রয়োজন? সহিষ্ণুতা মানবিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠতম এবং সামাজিক মূল্যবোধ নির্মাণের হাতিয়ার।
এটি একটি শ্রেষ্ঠ গণতান্ত্রিক মূল্যবোধ। অন্যের মতামত ও মনোভাবকে ধৈর্য ধরে শ্রবণ, শ্রদ্ধা করার মতো সহনশীলতা এবং গুরুত্বের সাথে তা বিবেচনা করা হলো সহিষ্ণুতা। সহিষ্ণুতা উত্তেজনা প্রশমিত করে সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ গঠনে সাহায্য করে। তাই উন্নত ও সুশৃঙ্খল জাতি গঠনে সহিষ্ণুতা প্রয়োজন। সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝায়? যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামাজিক আচার, ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। আমেরিকান সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ স্টুয়ার্ট সি. ডড এর মতে সামাজিক মূল্যবোধ হল সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের কাছ থেকে আশা করে এবং সমাজ ব্যক্তির কাছ থেকে লাভ করে। সামাজিক মূল্যবোধ সামাজিক উন্নয়নের ভিত্তি বা মানদণ্ড। সামাজিক মূল্যবোধ সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই শুরু হয়। গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কি বোঝায়? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে। কেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রয়োজন? গণতন্ত্রকে বলা হয় সর্বোত্তম শাসন ব্যবস্থা। গণতন্ত্রের বিকাশ, লালন ও সুষ্ঠু বাস্তবায়নের ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মূল্যবোধ গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে শক্তিশালী ও ফলপ্রসূ করে। গণতান্ত্রিক মূল্যবোধের যথাযথ অনুশীলন গণতন্ত্র, সুশাসন এবং নিরপেক্ষ বিচার বিভাগকে নিশ্চিত করতে পারে। এজন্যই গণতান্ত্রিক মূল্যবোধ প্রয়োজন। নৈতিকতা বলতে কি বোঝায়? নৈতিকতা বলতে বোঝায় মানুষের বিবেকবোধ, ন্যায়নীতি ও তথা মূল্যবোধের উপর ভিত্তি করে সুষ্ঠু বিধিনিষেধের সমষ্টি। নৈতিকতা হলো নীতি ঘটিত বা নীতি সংক্রান্ত বিষয় যা সুনীতি, সৎ নীতি বা উৎকৃষ্ট নীতিকে ধারণ করে। অর্থাৎ নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। নৈতিকতা হলো সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধি। নৈতিকতা মানুষের মনে উদ্ভব ও বিকশিত হয়। এটিকে সমাজ লালন করে থাকে। স্বাধীনতা বলতে কি বোঝায়? অন্যের কোনো ক্ষতি না করে নিজের ইচ্ছামতো কাজ করার অধিকারই হচ্ছে স্বাধীনতা। ইংরেজি লিবার্টি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা হলো অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের অধিকার পরিপূর্ণভাবে ভোগ করা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তি কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝো? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক কার্যক্রমে জনগণের অংশগ্রহণের অধিকারকেই রাজনৈতিক স্বাধীনতা বলে। হ্যারল্ড জে. ল্যাস্কির মতে রাষ্ট্রীয় কার্যকলাপে ভূমিকা পালনের ক্ষমতাকেই রাজনৈতিক স্বাধীনতা বলে। ভোটদানের অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার, নিরপেক্ষভাবে মতামত প্রকাশের অধিকার ইত্যাদিই হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝায়? অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে ব্যক্তির মেধা ও যোগ্যতা অনুসারে কর্মসংস্থান ও অর্থ উপার্জনের মাধ্যমে দৈনন্দিন অভাব ও অনিশ্চয়তা থেকে মুক্তি লাভ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্টের মতে অর্থনৈতিক স্বাধীনতার অর্থ হচ্ছে অভাব থেকে মুক্তি, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হবার অধিকার, বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাবার অধিকার, রুগ্ন ও অক্ষম অবস্থায় রাষ্ট্র কর্তৃক প্রতিপালন, উপযুক্ত মজুরি লাভ ইত্যাদি অর্থনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। জাতীয় স্বাধীনতা বলতে কি বোঝায়? বৈদেশিক শাসনের নাগপাশ থেকে মুক্তিলাভের মাধ্যমে যখন একটি জাতি পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করে তখন তাকে জাতীয় স্বাধীনতা বলে। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজ পৃথক রাজনৈতিক সংগঠন ও রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে জাতীয় স্বাধীনতা অর্জন করে থাকে। জাতীয় স্বাধীনতা ছাড়া অন্য সকল স্বাধীনতা মূল্যহীন। সকল স্বাধীনতার মূল ভিত্তিই হচ্ছে জাতীয় স্বাধীনতা। স্বাধীনতার রক্ষাকবচ বলতে কি বোঝায়? যেসব নিয়ামক দ্বারা স্বাধীনতা রক্ষিত হয় সেসব নিয়ামককে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়। আর এই নিয়ামকসমূহ তথা উপায়সমূহের অন্তর্ভুক্ত হল আইন, গণতন্ত্র, আইনের অনুশাসন, ন্যায় বিচার, ক্ষমতার স্বতন্ত্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, দায়িত্বশীল সরকার, শিক্ষিত জনগণ, মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি। উল্লিখিত উপায়সমূহ স্বাধীনতাকে সুরক্ষিত ও সুসংহত করার অন্যতম পন্থা হিসেবে বিবেচিত হয়। এগুলোকে স্বাধীনতার রক্ষা কবচ বলা হয়। জনগণ কিভাবে স্বাধীনতার রক্ষা কবচের ভূমিকা পালন করতে পারে? জনগণ স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের সতর্ক দৃষ্টি ছাড়া স্বাধীনতা রক্ষা করা যায় না। জনগণ যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় তাহলে তাদের অধিকার খর্ব হবে না। যে দেশের মানুষ স্বাধীনতা সম্পর্কে যত সচেতন সে দেশে অধিকতর স্বাধীনতা রক্ষিত হয়। দেশের মানুষ নিজেদের স্বাধীনতা সম্পর্কে
অসচেতন হলে ন্যায্য স্বাধীনতা প্রাপ্তিতে বাধা আসতে পারে। সেজন্য জনগণের সজাগ দৃষ্টি হলো স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। স্বাধীনতার ২টি রক্ষা কবচ বর্ণনা করো। স্বাধীনতার একটি রক্ষা কবচ ব্যাখ্যা করো, অথবা স্বাধীনতার একটি রক্ষা কবচ ব্যাখ্যা করো। তো উত্তর, স্বাধীনতার রক্ষার উপায়কে স্বাধীনতার রক্ষা কবচ বলা হয়। স্বাধীনতার ২টি রক্ষা কবচ নিচে বর্ণনা করা হলো। গণতন্ত্র। গণতন্ত্রকে স্বাধীনতা রক্ষার প্রথম ও প্রধান রক্ষা কবচ বিবেচনা করা হয়, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার অধিকারী হয়, যার ফলে তাদের ইচ্ছায় শাসনকার্য পরিচালিত হয় এবং ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা থাকে। আইনের শাসন। আইনের শাসন স্বাধীনতা রক্ষার অন্যতম একটি রক্ষা কবচ, কারণ আইনের শাসন মানেই হলো আইনের দৃষ্টিতে সকলে সমান। তাই রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন ও সমান উক্তিটি ব্যাখ্যা করো। প্রত্যেক মানুষ স্বাধীন হয়েই জন্মগ্রহণ করে, এটাই চরম সত্য। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের ঘোষণায় বলা হয়, মানুষ জন্ম থেকে স্বাধীন ও সমাধিকার সম্পন্ন। অর্থাৎ বিধাতা প্রত্যেক মানুষ ও জাতিকে স্বাধীনতা দিয়ে সমান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষই সমাজে সমান। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই প্রকৃতিগতভাবে স্বাধীন ও সমান, যদিও বর্তমানে প্রাকৃতিক এই নিয়মকে স্বীকার করা হয় না। সাম্য কাকে বলে ব্যাখ্যা করো। পরিণীতে সাম্যের অর্থ হচ্ছে সুযোগ সুবিধার সমতা। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে। অধ্যাপক লাস্কির মতে সাম্য অর্থ বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি। ২. যথার্থ ও যথেষ্ট সুযোগ সুবিধা সৃষ্টি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সম্পদ ও দ্রব্যের সমভাবে বন্টন। সুতরাং সাম্য বলতে আমরা এমন এক পরিবেশকে বুঝি যেখানে প্রতিটি ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশের জন্য সমান অনুকূল সুযোগ সুবিধা পায়। সাম্য প্রতিষ্ঠা কেন প্রয়োজন? সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেক মানুষ সমানভাবে নাগরিক অধিকার ও স্বাধীনতা ভোগের সুযোগ লাভ করে। এজন্য সাম্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। সাম্য বলতে বোঝায় যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না এবং সকলেই সমান মর্যাদা লাভ করবে। সাম্য একদিকে যেমন নাগরিকদের মধ্যে সাম্যতা এনে দেয়, ঠিক তেমনি নাগরিক জীবনকে পরিপূর্ণভাবে বিকশিত হতে সহায়তা করে। তাই যেকোনো রাষ্ট্রের নাগরিকদের জীবনকে পরিপূর্ণভাবে বিকশিত করার জন্য সাম্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। রাজনৈতিক সাম্য বলতে কি বোঝায়? রাজনৈতিক সাম্য বলতে রাষ্ট্রের রাজনৈতিক কার্যকলাপে সব নাগরিকের সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করাকে বোঝায়। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে প্রত্যেক নাগরিক তার ব্যক্তিসত্তার বিকাশ ঘটাতে স্বাধীনভাবে কাজ করতে পারবে। নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে রাষ্ট্রের শাসন ব্যবস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা সৃষ্টি হলেই রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে। অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝো? সাম্য বলতে মানুষের পূর্ণতা প্রাপ্তি এবং সমান অধিকার সংরক্ষণ করাকে বোঝায়। আর অর্থনৈতিক সাম্য হলো জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, দরিদ্র সকল মানুষ যখন কাজ করার ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করে, তখন সেটা হলো অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্যের মূল কথা হলো যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বন্টন, অর্থাৎ অর্থ উপার্জন ও বন্টন বিষয়ে বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা প্রদান করাই হলো অর্থনৈতিক সাম্য। সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন। কেন? সাম্য ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। সাম্য নিশ্চিত করার জন্য স্বাধীনতার প্রয়োজন। স্বাধীনতার শর্ত পূরণ না হলে সাম্য প্রতিষ্ঠিত হয় না। আর স্বাধীনতাকে ভোগ করতে চাইলে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। সাম্য ও স্বাধীনতা একই সাথে বিরাজ না করলে গণতান্ত্রিক অধিকার ভোগ করার প্রশ্নই ওঠে না। এ কারণেই সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন। সুশাসন প্রতিষ্ঠায় সাম্য কেন প্রয়োজন? সুশাসন প্রতিষ্ঠায় সাম্য খুবই গুরুত্বপূর্ণ। সাম্য মানে হলো সকলের সমান অধিকার। নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজ বা রাষ্ট্রে সকলের সমান অধিকার বা অবস্থান নিশ্চিত হলে তাকে সাম্য ব্যবস্থা বলে। সুশাসন প্রতিষ্ঠায় সাম্য নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাম্যের মাধ্যমে প্রশাসনে অংশগ্রহণ ও আইনের শাসন নিশ্চিত হয়, প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত হয়, যা সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষায় আত্মসংযম ব্যাখ্যা করো। গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষায় আত্মসংযম। আত্মসংযম নাগরিকের শ্রেষ্ঠ গুণাবলী। শুধু নিজের মতামত প্রদানের মাধ্যমে কখনো সমাজের বা রাষ্ট্রের কল্যাণ সাধিত হয় না। অন্যের মত গ্রহণ ও তা শ্রদ্ধার মাধ্যমেই আত্মসংযম নামক গুণের প্রকাশ ঘটে, যা সমাজের বা রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখে। নিজেই শ্রেষ্ঠ, অপরের মতামতের কোনো মূল্য নেই, এটা মনে করা সংকীর্ণতা। এর মাঝে কোনো কল্যাণ নেই। নৈতিকতার ধারণা সর্বজনীন ব্যাখ্যা করো। নৈতিকতার ধারণা সর্বজনীন কারণ নাগরিকের নীতিবোধ হতে নৈতিক কর্তব্যের জন্ম হয়। অর্থাৎ
নৈতিকতার ধারণা সর্বজনীন, কারণ নাগরিকের নীতিবোধ হতেই নৈতিক কর্তব্যের জন্ম হয়। নৈতিক কর্তব্য বলতে নাগরিকদের সেই সব দায়িত্ব পালন করাকে বোঝায় যেগুলো ব্যক্তি বা সমাজের নীতিবোধ ও বিবেকবোধের উপর নির্ভরশীল। এসব কর্তব্য নাগরিক স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে পালন করে থাকে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দান করা, বাবা-মা শিক্ষককে শ্রদ্ধা করা, দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে অর্থদান করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, দরিদ্রকে সাহায্য করা ইত্যাদি। নৈতিক কর্তব্য ভঙ্গ করলে আইন নাগরিককে শাস্তি দেবে না, তবে এজন্য তাকে সামাজিক ভর্ৎসনা ও সমাজ কর্তৃক নিন্দনীয় হতে হয়। সামাজিক ন্যায় বিচার বলতে কি বোঝো? সামাজিক নিরাপত্তা প্রকৃতপক্ষে অক্ষম ও অসহায় ব্যক্তির জন্য সমাজ ও রাষ্ট্র কর্তৃক গৃহীত নিরাপত্তামূলক কর্মসূচি। অসুস্থতা, বেকারত্ব, উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু, বার্ধক্য অথবা অক্ষমতাজনিত নির্ভরশীলতা, দুর্ঘটনা ইত্যাদি কারণে যখন কোনো ব্যক্তি অসহায় অবস্থায় পতিত হয়, তখন তাকে সাহায্য করার জন্য সামাজিক আইন প্রণয়নের মাধ্যমে সে যেসব প্রতিরক্ষামূলক কর্মসূচি গ্রহণ করা হয় তাকে সামাজিক নিরাপত্তা বলে। আইনের শাসন কিভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে? আইনের শাসনের অর্থ আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইন অনুযায়ী শাসন করা। আইন নাগরিক স্বাধীনতার রক্ষা কবচ। আইনের যথাযথ প্রয়োগ এবং সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণের মাধ্যমে আইনের আশ্রয় লাভের অধিকার নাগরিক স্বাধীনতাকে প্রসারিত করে। এক কথায়, আইনের শাসনের দ্বারা সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়, ফলে নাগরিক স্বাধীনতা রক্ষা পায়। সর্বশেষ প্রশ্ন, ধর্ম কিভাবে আইনের উৎস হিসেবে কাজ করে? ধর্মকে আইনের প্রাচীন উৎস বলা হয়। মধ্যযুগে ধর্মকে কেন্দ্র করে আইন প্রণীত হতো, কারণ একজন শাসকের হাতে রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতা থাকলে সে ব্যক্তি রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় অনুশাসন প্রয়োগ করে। পরবর্তীতে সেসব ধর্মীয় অনুশাসন আইনে পরিণত হয়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, হিন্দু ও মুসলমানের বিবাহ, সামাজিক সম্পর্ক ও উত্তরাধিকার সংক্রান্ত আইনগুলো হিন্দু ও মুসলমানদের ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বিশেষত প্রাচীন গ্রিস ও রোমের অধিকাংশ আইন প্রণীত হয়েছিল ধর্মকে কেন্দ্র করে। অধ্যায় 5 থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। জ্ঞানমূলক প্রশ্নোত্তর। অধিকার কি? অধিকার হলো সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলো সুযোগ সুবিধা যার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তথ্য অধিকার আইন কত সালে পাস হয়? 2009 সালে পাস হয়। মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলী যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। তথ্য অধিকার আইন কি? বাংলাদেশে 2009 সালের 5 এপ্রিল তথ্য অধিকার আইন বা তথ্য অধিকার বিষয়ে যে আইনটি পাশ করা হয় তাই হচ্ছে তথ্য অধিকার আইন। অর্থনৈতিক কর্তব্য কি? কর্মক্ষম সকল নাগরিকের রাষ্ট্রীয় উৎপাদন ও উন্নয়নে অংশগ্রহণ করা, নিয়মিত খাজনা ও কর প্রদান করাই অর্থনৈতিক কর্তব্য। অর্থাৎ রাষ্ট্রীয় উৎপাদন ও উন্নয়নে অংশগ্রহণ করা, নিয়মিত খাজনা দেওয়া এবং কর প্রদান করা এগুলাই হচ্ছে অর্থনৈতিক কর্তব্য। রাজনৈতিক অধিকার কি? রাষ্ট্রের কাজে অংশগ্রহণের ক্ষেত্রে নাগরিকরা যেসব অধিকার ভোগ করে সেসব অধিকারের সমষ্টি হচ্ছে রাজনৈতিক অধিকার। আইনগত কর্তব্য কি? যে কর্তব্য রাষ্ট্র কর্তৃক আরোপিত এবং রাষ্ট্রীয় আইন দ্বারা কার্যকর করা হয় তাকে আইনগত কর্তব্য বলা হয়। শিক্ষা লাভের অধিকার কোন ধরনের অধিকার? এটা হচ্ছে আইনগত অধিকার। অধিকারের উৎস কোনটি? অধিকারের উৎস হচ্ছে সমাজ ও রাষ্ট্র। আইনগত অধিকার কি? ব্যক্তির জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে আইনগত অধিকার বলে। তথ্য অধিকার কাকে বলে? কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকারকেই তথ্য অধিকার বলে। আমি আবারও বলছি, কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকারকে তথ্য অধিকার বলে। কোন সালে মৌলিক বা আন্তর্জাতিক মানবাধিকার সমূহ ঘোষিত হয়? এটা হচ্ছে 48 সালের 10 ডিসেম্বর। 48 সালের 10 ডিসেম্বর। মানবাধিকার কি? মানবাধিকার হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষের অধিকার। নৈতিক অধিকার কি? নৈতিক অধিকার বলতে আমরা সেসব অধিকারকে বুঝি যা মানুষের বিচার বুদ্ধি ও ন্যায়বোধ থেকে উদ্ভূত। নৈতিক কর্তব্য কি? নাগরিকের নীতিবোধ থেকে উদ্ভূত কর্তব্যই হচ্ছে নৈতিক কর্তব্য। কর্তব্য কি? রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে। নাগরিক কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি বা কবে? এটা হচ্ছে 10 ডিসেম্বর। বিশ্বায়ন কি? পৃথিবীর সকল দেশ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তিক ও সাংস্কৃতিকে নৈকট্য ও একাত্মতার ধারাই হলো বিশ্বায়ন। পরবর্তীতে এই অধ্যায় থেকেই অর্থাৎ অধ্যায় 5 নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার থেকেই অনুধাবনমূলক প্রশ্নোত্তর।
প্রশ্ন ১, অধিকার বলতে কি বোঝায়? অধিকার বলতে বোঝায় সমাজ জীবনের এমন কতগুলো সুযোগ সুবিধা যা সকলের জন্য আবশ্যক। অধিকার বলতে মানুষের আত্মবিকাশের জন্য কিছু সুযোগ সুবিধা বা দাবিকে বোঝায়। যে দাবি হয় নৈতিক, না হয় আইনগত ভিত্তি রয়েছে। যে দাবি হয় নৈতিক এবং আইনগত কোনো ভিত্তি নাই যার, সেটা আইনগত ভিত্তি রয়েছে। অর্থাৎ অধিকার হলো মানুষের ইচ্ছা অনুযায়ী কিছু করার ক্ষমতা যা সমাজ কর্তৃক স্বীকৃত হয়। সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি অধিকারের মূল বিষয়। এজন্যই অধিকার বলতে সীমিত ক্ষমতা বোঝায় এবং একজনের অধিকার অন্যের কর্তব্যের ইঙ্গিত করে। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক অধিকার বলতে কি বোঝায়? রাজনীতি পরিচালনা এবং শাসন কার্যে প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলা হয়। গণতান্ত্রিক সরকারের ভিত্তিতে রাজনৈতিক অধিকার স্বীকৃত হয়। ভোটদানের অধিকার, নির্বাচনে অংশগ্রহণের অধিকার, রাজনৈতিক দল গঠনের অধিকার, বসবাস করার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার ইত্যাদি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। রাজনৈতিক অধিকার মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। আইনগত অধিকার বলতে কি বোঝায়? আইনগত অধিকার বলতে সেসব সুযোগ সুবিধাকে বোঝায় যা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এবং যার পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সমর্থন বিরাজ করে, যেমন সম্পত্তির অধিকার। আইনগত অধিকার ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। অধিকারের মধ্যে কর্তব্য নিহিত ব্যাখ্যা করো। অধিকার ভোগের জন্য যেসব কাজ সম্পাদন করতে হয় তাই হলো কর্তব্য। কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার সুনিশ্চিত হয়। অধিকার বলতে যেমন কতগুলো শর্তকে বোঝায়, তেমনি ওই সমস্ত শর্ত সম্পাদনের দায়িত্বকেও বোঝায়। যেমন ভোটদানের অধিকার বলতে ভোটাধিকার প্রয়োগের দায়িত্বকে বোঝায়। আবার একজন সন্তানের শিক্ষালাভ করা যেমন তার অধিকার, আবার একজন বাবা-মার সন্তানদের শিক্ষিত করা তার কর্তব্য। এ থেকে বোঝা যায় অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক মাত্র। এ প্রসঙ্গে কার্ল মার্কস বলেন, কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই, অধিকার ছাড়া কোনো কর্তব্য নেই। সুতরাং বলা যায় অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত। কর্তব্য বলতে কি বোঝায়? কর্তব্যের অর্থ হচ্ছে নাগরিকের করণীয় কাজ। কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করার দায়িত্বকে বোঝায়। যেমন আইন মেনে চলা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের সংহতির বিরুদ্ধে কিছু বলা বা করা থেকে বিরত থাকা, সন্তানকে শিক্ষাদান করা, যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করা, অসৎ ও অযোগ্য প্রার্থীকে ভোট প্রদান না করা ইত্যাদি নাগরিকের কর্তব্যের আওতাভুক্ত। অধিকার কর্তব্যের সম্পর্ক কি? কর্তব্য ও অধিকার দুটি ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত ধারণা। একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না। আসলে কর্তব্য ও অধিকার নাগরিকতার দুটি দিক। নাগরিকের যেমন কর্তব্য আছে তেমনি অধিকারও রয়েছে। কর্তব্য পালন না করলে অধিকার ভোগ যেমন অসম্ভব, তেমনি অধিকারের কথা ভুলে গেলে কর্তব্য পালনে অবহেলা অন্যায়। তাই কর্তব্য ও অধিকার এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ, একটি ছাড়া অন্যটি অর্থহীন। সংক্ষেপে অধিকার ও কর্তব্য সামাজিক চেতনার দুটি দিক মাত্র এবং উভয়ই সামাজিক বোধ থেকে উদ্ভূত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, তথ্য অধিকার কেন প্রয়োজন? তথ্য অধিকার নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার। বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে সঠিক তথ্য ব্যতীত কোনো কাজ বা পরিকল্পনা সঠিক বাস্তবায়ন সম্ভবপর নয়। তথ্য ব্যক্তিগত জীবনে যেমন গুরুত্বপূর্ণ তেমনি রাষ্ট্রীয় জীবনেও অপরিহার্য অংশ হয়ে রয়েছে। সঠিক তথ্য না থাকলে আইন বিভাগের আইন প্রণয়ন, শাসন বিভাগের সিদ্ধান্ত গ্রহণ এবং বিচার বিভাগের বিচারকার্য সম্পাদন করা সম্ভব নয়। মূলত তথ্যের অবাধ প্রবাহ ছাড়া আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায় না। এসব কারণে তথ্য অধিকার প্রয়োজন। মৌলিক অধিকার কেন প্রয়োজন? ব্যক্তির সুষ্ঠু সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এবং নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য মৌলিক অধিকার প্রয়োজন। মৌলিক অধিকার সংবিধান থেকে প্রাপ্ত এবং সরকারের নিকট অলঙ্ঘনীয়। কেউ এই অধিকার ভোগ করার ক্ষেত্রে বাধা প্রদান করতে পারে না। প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বোঝায়? প্রশাসনের যেকোনো কাজের সঠিক চিত্র জনসম্মুখে উপস্থাপন করা, সরকারের সব কার্যক্রম বা পদক্ষেপ যাতে জনগণ জানতে বা বুঝতে পারে, এরকম স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করাকেই প্রশাসনিক জবাবদিহিতা বলে। ই-গভর্নেন্স ব্যবস্থা প্রশাসন সংক্রান্ত সব তথ্য জনগণের নিকট উন্মুক্তকরণের মাধ্যমে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করে থাকে। বিভিন্ন গণমাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে প্রশাসনের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব হয়। তথ্য অধিকার বলতে কি বোঝায়? তথ্য আইনের বিধানাবলী সাপেক্ষে কর্তৃপক্ষের নিকট থেকে প্রত্যেক নাগরিকের তথ্য পাওয়ার অধিকার থাকবে এবং কোনো নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে, যা নাগরিকের তথ্য অধিকার নামেই পরিচিত। জনগণের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে তথ্য অধিকার একটি যুগান্তকারী অধিকার। মৌলিক অধিকার বলতে কি বোঝায়? নাগরিকের ব্যক্তিত্ব ও জীবনকে বিকাশের জন্য এমন কতগুলো সুযোগ সুবিধা যা সংবিধানে উল্লেখ থাকে এবং সরকার কর্তৃক অলঙ্ঘনীয় তাকে মৌলিক অধিকার বলে। মৌলিক অধিকার
রাষ্ট্রীয় পরিমণ্ডলে আবদ্ধ এবং রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে মৌলিক অধিকার বিকাশ লাভ করে। মৌলিক অধিকার সুস্পষ্ট এবং নির্দিষ্ট, যা নাগরিকের কল্যাণ সাধনের জন্য প্রণয়ন করা হয়। নাগরিকের সুসভ্য জীবনযাপনের জন্য মৌলিক অধিকার অপরিহার্য। মানবাধিকার বলতে কি বোঝো? মানুষ পৃথিবীতে জন্মগতভাবে যে সকল সুযোগ সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটে না, সে সকল সুযোগ সুবিধা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আইনগত ও নৈতিক অধিকারগুলোর মধ্যে সেসব অধিকারকে মানবাধিকার বলা হয় যা পৃথিবীর সকল মানুষ শুধু মানুষ হিসেবে দাবি করতে পারে। প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যের জন্য সহজাত, সর্বজনীন ও হস্তান্তরযোগ্য কিছু অধিকারই হল মানবাধিকার। মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য কি? মৌলিক অধিকার হচ্ছে নাগরিকের ব্যক্তিত্ব বিকাশ ও ব্যাপ্তির জন্য এমন কিছু শর্তাবলী যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। একমাত্র জরুরি অবস্থা ছাড়া সরকার মৌলিক অধিকার খর্ব করতে পারে না। অন্যদিকে মানবাধিকার হচ্ছে এমন কিছু অধিকার যা মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্য অপরিহার্য। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। মানবাধিকারের উৎস হচ্ছে জাতিসংঘ। সব মৌলিক অধিকার মানবাধিকার, কিন্তু সব মানবাধিকার মৌলিক অধিকার নয়। পরবর্তীতে অধ্যায় 6 থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। প্রথমেই আমরা জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেখে নিব। অধ্যায় 6, রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। রাজনৈতিক দল কি? রাজনৈতিক দল হলো এমন একটি গোষ্ঠী যারা নির্দিষ্ট নীতি বা আদর্শের ভিত্তিতে একত্রিত হয়ে ক্ষমতা গ্রহণের চেষ্টা করে থাকে। রাজনৈতিক দলের মূল ভিত্তি কি? রাজনৈতিক দলের মূল ভিত্তি হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। দ্বিদলীয় ব্যবস্থা কি? কোনো দেশে যখন প্রধানত দুটি রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায়, তখন তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থা কি? যে রাষ্ট্র ব্যবস্থায় দুই এর অধিক রাজনৈতিক দলের কার্যক্রম দেখা যায় তাকেই বহুদলীয় ব্যবস্থা বলে। রাজনৈতিক দল এমন একটি জনসংঘ যার সদস্যগণ রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ঐক্যবদ্ধভাবে কাজ করে। উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন জোসেফ সুম্পিটার। নেতৃত্ব কি? প্রশ্নটি খুবই কমন। নেতৃত্ব কি? এটা খুবই কমন একটি প্রশ্ন। এটা জেনে রাখা আমাদের সবারই জরুরি। নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রিত করেন এবং সমাজে ঈপ্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন। আবারও বলছি, নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ঈপ্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন। নির্বাচক মণ্ডলী কি? নির্বাচনে ভোটারদের সমষ্টিকে নির্বাচক মণ্ডলী বলা হয়। দুজন সম্মোহনী নেতার নাম লেখো। শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধী। উপদল কি? উপদল রাজনৈতিক দলের একটি খণ্ডিত রূপ। একটি রাজনৈতিক দলের মধ্যেই যখন কিছু কিছু সদস্য দলীয় নীতি ও স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয়, তখন তাকে উপদল বলে। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। আমি আরেকবার বলছি, উপদল হচ্ছে রাজনৈতিক দলের একটি খণ্ডিত রূপ। একটি রাজনৈতিক দলের মধ্যেই যখন কিছু কিছু সদস্য দলীয় নীতি, স্বার্থ, আদর্শর কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয়, তখন তাকে উপদল বলে। আধুনিক রাজনীতির প্রধান শক্তি কি? আধুনিক রাজনীতির প্রধান শক্তি হচ্ছে রাজনৈতিক দল। শিক্ষকতা কোন ধরনের নেতৃত্ব? এটা হচ্ছে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝো? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন সংস্থা বা সংগঠন যা কিছু সংখ্যক বেসরকারি লোকের সমন্বয়ে গঠিত, যারা রাজনৈতিক কার্যকলাপের মাধ্যমে আইনসভার বাইরে থেকে সরকারি নীতিমালা গ্রহণ ও নিজেদের স্বার্থ ও লক্ষ্য অর্জনে তৎপরতা চালায়। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। গণতন্ত্র হলো প্রতিনিধিত্ব। গণতন্ত্র কি? গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক ও পরোক্ষ গণতন্ত্র। একজন সম্মোহনী নেতার নাম লেখো। শেখ মুজিবুর রহমান। সুশাসন কি? সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণের ভিত্তিতে শাসন কাজ পরিচালনাই হচ্ছে সুশাসন। সংখ্যার ভিত্তিতে দলীয় ব্যবস্থাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। একদল, দ্বিদল, বহুদল। একদলীয় ব্যবস্থা কি? রাষ্ট্রের মধ্যে যখন সাংবিধানিকভাবে একটি মাত্র রাজনৈতিক দল থাকে তখন তাকে একদলীয় ব্যবস্থা বলে। একদলীয় ব্যবস্থার 2টি গুণ লেখো। একদলীয় শাসনে রাষ্ট্র ঐক্য সংহতি সুদৃঢ় থাকে এবং ঘন ঘন সরকার বদল হয় না, ফলে সরকার স্থিতিশীল হয়। পরবর্তীতে অধ্যায় 6 থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর। রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝায়? রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে মূলত রাজনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে। সাধারণত কোনো দেশে চলে আসা রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনসাধারণের মনোভাব, বিশ্বাস, মূল্যবোধ, অনুভূতি
ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে রাজনৈতিক সংস্কৃতি বলা হয়। অ্যালান বলের মতে রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক বিষয়াদির সাথে সম্পর্কযুক্ত সমাজের দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, আবেগ, মূল্যবোধের সমষ্টিকেই রাজনৈতিক সংস্কৃতি বলে। গণতন্ত্রে রাজনৈতিক দল অপরিহার্য কেন? আধুনিক বিশ্বে এমন কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নেই যেখানে রাজনৈতিক দল দেখা যায় না। কার্যত রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র গড়ে ওঠে না। রাজনৈতিক দল ও গণতন্ত্র একে অন্যের পরিপূরক। একটি ছাড়া অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না। জনগণের প্রকৃত কল্যাণ সাধন করতে হলে প্রকৃত গণতন্ত্র চর্চা করা প্রয়োজন। আর এর জন্য দরকার সুসংগঠিত রাজনৈতিক দল। আর তাই গণতন্ত্রে রাজনৈতিক দল অপরিহার্য। রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসনের স্বরূপ বজায় রাখে। ব্যাখ্যা করো। রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসনের স্বরূপ বজায় রাখে এমন বক্তব্য যৌক্তিক, কারণ আধুনিক বিশ্বে এমন কোনো রাজনৈতিক রাষ্ট্র নাই যেখানে রাজনৈতিক দল দেখা যায় না। কার্যত রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র গড়ে ওঠে না। রাজনৈতিক দল ও গণতন্ত্র একে অন্যের পরিপূরক। একটি ছাড়া অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না। জনগণের প্রকৃত কল্যাণ সাধন করতে হলে প্রকৃত গণতন্ত্র চর্চা করা প্রয়োজন। আর এর জন্য দরকার সুসংগঠিত রাজনৈতিক দল। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিচয় দাও। যে রাষ্ট্র ব্যবস্থা জনগণ দ্বারা পরিচালিত হয়, জনগণের স্বার্থেই সরকার যাবতীয় পরিকল্পনা গ্রহণ করে, তাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলে। অর্থাৎ যে শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় তাই গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র একটি অতি প্রাচীন ধারণা হলেও আধুনিক সরকার ব্যবস্থা এটি সর্বজন বিদিত একটি রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী, অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস। মূলত গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেটি জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত হয়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিভাবে সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে? নিজেদের স্বার্থের অনুকূলে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সরকারের উপর প্রভাব বিস্তার করা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য ও কর্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে অনেক সময় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জনমত সৃষ্টির উদ্দেশ্যে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র কিংবা সভা সমিতির আশ্রয় নিয়ে থাকে। ফলে কর্তৃপক্ষ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর স্বার্থের অনুকূলে সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়। এভাবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। গণতান্ত্রিক নেতৃত্ব কেন প্রয়োজন? গণতান্ত্রিক নেতৃত্ব জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতার উপর আস্থা স্থাপন করে গড়ে ওঠে। একজন গণতান্ত্রিক নেতা মানুষের মুক্তি ও স্বাধীনতায় বিশ্বাসী। গণতান্ত্রিক নেতৃত্ব একজনের নিয়ন্ত্রণে না থেকে অনেক মানুষের নিয়ন্ত্রণে থাকে। এতে প্রত্যেক অংশগ্রহণকারী সংগঠনের একজন মূল্যবান সদস্য হিসেবে গুরুত্ব অনুধাবন করে। এসব কারণে গণতান্ত্রিক নেতৃত্ব আবশ্যক। বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থায় সাধারণত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ে সম্মিলিত সরকার বা কোয়ালিশন গভর্নমেন্ট গঠিত হয়। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইত্যাদি দেশে এরকম বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় ব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ? গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি রাজনৈতিক দল ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ কারণ বহুদলীয় ব্যবস্থায় সমাজের বিভিন্নমুখী চিন্তাধারা অবাধে প্রকাশ লাভ করতে পারে। ফলে নতুন নতুন ভাবধারা বিকাশের পথ সুগম হয় এবং জনগণ বিভিন্ন দলের নানামুখী সদস্য ও কর্মসূচি সম্পর্কে অবহিত হয়ে সুষ্ঠু জনমত গঠন করতে পারে। তাই গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়? খুবই কমন একটি প্রশ্ন, অনেকবার বোর্ড পরীক্ষায় আসছিল। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন ইত্যাদি হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ। পরবর্তী প্রশ্ন, উপদল বলতে কী বোঝায়? কোনো রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে এবং সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে। উপদল রাজনৈতিক দলের একটি খণ্ডিত রূপ। এর কাঠামো ও কর্মসূচি লক্ষ্য সংকীর্ণ। রাজনৈতিক দল বলতে কী বোঝো? রাজনৈতিক দল বলতে এমন এক দল সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায় যারা একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী
এবং সুসংগঠিত হয়ে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সচেষ্ট থাকে। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে সরকারি ক্ষমতা অর্জন করে দলের লক্ষ্যগুলো জনগণের সমস্যার আলোকে বাস্তবায়ন করা। দ্বিদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়? যখন কোনো দেশে প্রধানত দুটি রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায় তখন তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে। দ্বিদলীয় ব্যবস্থায় সাধারণত রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতিদ্বন্দ্বিতা দুটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এবং গ্রেট ব্রিটেনে রক্ষণশীল দল এবং শ্রমিক দল দ্বিদলীয় ব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ। সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝো? কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন, তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগ আপ্লুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, মেজর জিয়া প্রমুখের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝো? কোনো দেশে যদি শুধু একটিমাত্র রাজনৈতিক দল বিদ্যমান থাকে কিংবা একটি রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকার করা হয়, তবে তাকে একদলীয় ব্যবস্থা বলে। একদলীয় ব্যবস্থা সাধারণত রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয় না। এমন ব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা একটি দলের হাতেই ন্যস্ত থাকে। একদলীয় ব্যবস্থাকে সমাজতান্ত্রিক ব্যবস্থাও বলা হয়। বিশ্বের সকল সমাজতান্ত্রিক রাষ্ট্রে একদলীয় ব্যবস্থা বিরাজমান। একদলীয় ব্যবস্থার উদাহরণ হল গণচীন। উদারতাকে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ বলা হয় কেন? উদারতা নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ। নেতা সকলকে ভালোবাসেন, স্নেহ করেন এবং সকলের উপকার করার মহান ইচ্ছা পোষণ করেন। পরে এর কারণে তিনি নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেকে উৎসর্গ করার মতো মানসিকতার অধিকারী হবেন। কেবল মহৎ ও উদারমনা ব্যক্তির পক্ষে সাধারণ জনগণের আস্থা ও শ্রদ্ধা অর্জন করা সম্ভব। পরশ্রীকাতরতা, হীনতা, দীনতা, সংকীর্ণতা থেকে তিনি থাকবেন বহুদূরে। নেতৃত্বের উদারতা একজন নেতাকে সমান চোখে দেখতে শেখায়, যে কারণেই উদারতাকে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ বলা হয়। স্বাদ থেকে অর্থাৎ সরকার কাঠামো ও অঙ্গসমূহ থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। জ্ঞানমূলক প্রশ্নোত্তর। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের সরকার প্রধানকে? প্রধানমন্ত্রী। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধানকে? রাষ্ট্রপতি। গণতন্ত্রের মূল মন্ত্র কি? সাম্য, মিত্র, সাম্য, মিত্রি ও স্বাধীনতা। সাম্য, মিত্রি ও স্বাধীনতা। সরকার কি? রাষ্ট্রের ইচ্ছা ও অনিচ্ছা বিধিবিধান যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তাকে সরকার বলে। গণতন্ত্রের সংজ্ঞা দাও। যে শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে পঞ্জীভূত না থেকে রাষ্ট্রের জনগণের উপর ন্যস্ত থাকে তাকে গণতন্ত্র বলে। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি? ডেমোক্রেসি। গণতন্ত্রের সর্বোত্তম সংজ্ঞা কে দিয়েছেন? আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। এক জাতি, এক দেশ, এক নেতা কোন সরকারের আদর্শ? এটা হচ্ছে একনায়কতান্ত্রিক সরকারের আদর্শ। গ্রিক শব্দ ডেমোস অর্থ কি? জনগণ। প্রজাতন্ত্র কি? যে শাসন ব্যবস্থায় বা সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন তাকে প্রজাতন্ত্র বলে। রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি? রাষ্ট্রের উপাদান 4টি। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সার্বভৌমত্ব। এককেন্দ্রিক সরকার কাকে বলে? এককেন্দ্রিক সরকার বলতে বোঝায় যেখানে ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হয়। রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে? যেসব রাষ্ট্রের শাসন পরিচালনার সর্বময় ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং তিনি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকেন না, তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। কোন বিভাগের ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে? আইন বিভাগের ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে। গণভোট কি? রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় মতানৈক্যের সৃষ্টি হলে জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয় তাই গণভোট। আইনসভা কি? আইনসভা হলো রাষ্ট্রের জনসাধারণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান এবং সরকারি নীতি নির্ধারক যন্ত্র ও রাষ্ট্রের প্রয়োজনীয় আইন সরবরাহকারী সংস্থা। আইন বিভাগের প্রধান বা মূল কাজ কি? আইন প্রণয়ন করা। শাসন বিভাগ কি? সরকারের যে বিভাগ সংবিধান ও আইনসভা প্রণীত আইন অনুসারে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে সেটিই হচ্ছে শাসন বিভাগ। বিচার বিভাগ কি? সরকারের যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে থাকে তাকে বিচার বিভাগ বলে। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা প্রদান ও বিচার পরিচালনার ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতা ও স্বাধীনতাকেই বোঝায়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে এমন এক পদ্ধতিকে বোঝায় যেখানে সরকারের প্রধান 3টি বিভাগ অর্থাৎ শাসন, বিচার, আইন বিভাগ ক্ষমতা পৃথক এবং কেউ কারো উপর হস্তক্ষেপ করবে না।
অর্থাৎ ৩টি বিভাগের ক্ষমতা থাকবে পৃথক, পৃথক এবং কেউ কারোর উপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না। সেটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবর্তক কে? মন্টেস্কু। অধ্যাদেশ কি? বিশেষ ক্ষমতা বলে জরুরি অবস্থায় রাষ্ট্রপতি যখন কোনো নতুন আদেশ জারি করে এবং পরবর্তী সময়ে যা আইনে পরিণত হয় তাকে অধ্যাদেশ বলে। অধ্যাদেশ জারি করেন কে? রাষ্ট্রপতি। একনায়কতন্ত্র কি? একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সার্বভৌম ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় এবং সেই ব্যক্তি তার নিজের ইচ্ছা অনুযায়ী শাসন কাজ পরিচালনা করেন। পরবর্তীতে একটি কমন প্রশ্ন, সরকারের বিভাগ বা অঙ্গ কয়টি? ৩টি। আইন, শাসন ও বিচার বিভাগ। বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে? আইন ও নির্বাহী অর্থাৎ আইন ও শাসন বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার ও অন্যান্য কাজ করার স্বাধীনতাকেই বিচার বিভাগের স্বাধীনতা বলে। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞাটা কি? সেটা হচ্ছে ডেমোক্রেসি ইজ দি গভর্নমেন্ট অফ দি পিপল বাই দি পিপল ফর দি পিপল। প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কি? প্রতিনিধিত্বশীল গণতন্ত্র বলতে বোঝায় নাগরিকগণ কর্তৃক পরোক্ষভাবে প্রতিনিধি প্রেরণ করে রাষ্ট্র শাসনে অংশগ্রহণ করা। আবারও বলছি, পরোক্ষভাবে নাগরিকগণ কর্তৃক পরোক্ষভাবে প্রতিনিধি প্রেরণ করে রাষ্ট্র শাসনে অংশগ্রহণ করা। রাজতন্ত্র কি? রাজতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে রাজা বা রানীর হাতে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে এবং রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে সেই ক্ষমতাটা লাভ করে থাকেন। ভয়েস অফ দি পিপল ইজ দি ভয়েস অফ গড। উক্তিটি কার? উক্তিটি ফরাসি দার্শনিক রুশোর, জ্যাক রুশোর। জবাবদিহিতা কি? জবাবদিহিতা হচ্ছে দায়িত্ববোধ, অর্থাৎ নিজস্ব দায়িত্ব, কর্তব্য ও কার্যক্রম সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়াই হচ্ছে জবাবদিহিতা। এককক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে? একটিমাত্র পরিষদ নিয়ে গঠিত আইনসভাকে এককক্ষ বিশিষ্ট আইনসভা বলে। পরবর্তীতে অধ্যায় ৭ থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর। বর্তমান যুগে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থাকে কেন পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয় ব্যাখ্যা করো। তত্ত্বের দিক থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে জনগণের শাসন বলা হলেও বর্তমানে বৃহদায়তন জনবহুল গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সকল জনগণের পক্ষে শাসন কার্যে অংশগ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের পক্ষে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করেন। জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা তাদের কার্যক্রমের জন্য জনগণের নিকট দায়ী থাকেন। তাই বর্তমান যুগে প্রচলিত এ ধরনের গণতান্ত্রিক ব্যবস্থাকে পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয়। গণতন্ত্রে বিরোধী দলকে ছায়া সরকার বলা হয় ব্যাখ্যা করো। বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে জনকল্যাণে ভূমিকা রাখে বলে বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার বিভিন্ন ধরনের কাজ করে। সরকার যাতে কোনো রকম জনস্বার্থ বিরোধী কাজ না করতে পারে তার জন্য বিরোধী দল গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণে রাখে। তারা জনগণের অভাব অভিযোগ সরকারের কাছে তুলে ধরে এবং তা বাস্তবায়নের জন্য সরকারকে চাপের মুখে রাখে। এভাবে সরকারে না থেকেও বিরোধী দল জনগণের স্বার্থ রক্ষায় নানারকম ভূমিকা পালন করে থাকে বিধায় বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়। পরবর্তী প্রশ্ন, সমাজতান্ত্রিক সরকার বলতে কি বোঝায়? সমাজতান্ত্রিক সরকার হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এটি পুঁজিবাদের বিপরীতধর্মী শাসন ব্যবস্থা। সমাজতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয়করণের মাধ্যমে সম্পদের সুষম বণ্টনের দ্বারা শ্রেণী বৈষম্যের অবসান ঘটিয়ে শোষণহীন এক সমাজ প্রতিষ্ঠা করা। এককেন্দ্রিক সরকার বলতে কি বোঝায়? যে সরকার কাঠামোতে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন কাজ পরিচালনা হয় বা পরিচালিত হয় তাকে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বলে। এ ধরনের সরকার কাঠামোতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। এ সরকার কাঠামোতে আঞ্চলিক সরকারের কোনো অস্তিত্বই নেই। রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক অঞ্চল থাকতে পারে তবে তারা কেন্দ্রে প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে থাকে। ফ্রান্স, যুক্তরাজ্য, বাংলাদেশ, জাপান ইত্যাদি দেশে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা রয়েছে। গণতন্ত্র বলতে কি বোঝায়? যে শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় তাই গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র একটি অতি প্রাচীন ধারণা হলেও আধুনিক সরকার ব্যবস্থায় এটি সর্বজন বিদিত একটি রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী, অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস। মূলত গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেটি জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত হয়। পরবর্তী প্রশ্ন, প্রজাতন্ত্র বলতে কি বোঝো? প্রজাতন্ত্র হলো এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে জনগণ বা জনগণের একাংশ।
অর্থাৎ যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন তাকে প্রজাতন্ত্র বলে। যেমন বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। প্রজাতন্ত্রে রাজা বা রানীর কোনো পদ থাকে না। প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলো সাধারণত সার্বভৌম রাষ্ট্র হয়ে থাকে, তবে অনেক উপরাষ্ট্রীয় অঞ্চলেও প্রজাতন্ত্র নামে চিহ্নিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, গণতন্ত্রকে কেন সর্বাধিক জনপ্রিয় সরকার ব্যবস্থা বলা হয়? ব্যাখ্যা করো। গণতন্ত্রে জনগণ সরাসরি শাসন কাজে অংশগ্রহণের সুযোগ পায় বলে এটি সর্বাধিক জনপ্রিয় শাসন ব্যবস্থা। বর্তমান সময়ের সর্বাধিক এবং সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা হল গণতন্ত্র। কেননা একমাত্র গণতন্ত্রেই জনগণের দ্বারা শাসক নির্বাচিত হন এবং শাসকরা একমাত্র জনগণের নিকটই দায়ী থাকেন। একমাত্র গণতন্ত্রেই শাসক ও শাসিত জনগণের স্বার্থকে এক ও অভিন্ন করে তোলে। অধ্যাপক মিল এজন্যই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন। গণতন্ত্রের সফলতার জন্য পরম সহিংসতা প্রয়োজন কেন? পরম সহিংসতা বলতে বোঝায় অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। গণতন্ত্রের সফলতার জন্য পরম সহিংসতা অতীব জরুরি। কেননা গণতন্ত্রের প্রাণ হল সহনশীলতা ও অন্যের মতামতকে শ্রদ্ধা করা। যে কারণে গণতন্ত্রের সফলতার জন্য দলমত নির্বিশেষে সকলকে সহনশীল হতে হবে। নিজের মতামত প্রকাশ করার এবং অপরের মতামতকে সহ্য করার মতো মানসিকতা না থাকলে গণতন্ত্র সফল হতে পারবে না, বরং সেখানে একনায়কতন্ত্রের মতো একাত্মবাদী শাসন ব্যবস্থা কায়েম হবে। গণতন্ত্রের বিপরীতধর্মী শাসন ব্যবস্থা কোনটি? ব্যাখ্যা করো। অথবা একনায়কতন্ত্র বলতে কী বোঝায়? একনায়কতন্ত্র বলতে কী বোঝায়? উত্তর, একনায়কতন্ত্র হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা একনায়কের হাতে কুক্ষিগত থাকে। এতে একটিমাত্র রাজনৈতিক দল থাকে। এ দলের নেতাই সরকার প্রধান। একনায়কের ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন ও বিচার কাজ সম্পন্ন করা হয়। এক জাতি, এক দেশ, এক নেতা একনায়কতন্ত্রের আদর্শ। এতে মনে করা হয় সবকিছু রাষ্ট্রের জন্য, এর বাইরে বা বিরুদ্ধে কিছু নয়। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়? যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়? যে সরকার ব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল বা প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলিও কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসনকাজ পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয়সমূহ পরিচালনা করে থাকে। প্রশ্ন 11, নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কী বোঝো? সরকারের তিনটি বিভাগ যথা আইন, শাসন ও বিচার বিভাগ কর্তৃক পরস্পরের উপর নিয়ন্ত্রণ আরোপ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করাকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলে। একে এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতা ও কার্যাবলী নিয়ন্ত্রণ করার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হয়। যেমন সরকারের আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন এবং শাসন বিভাগের কার্যাবলীর উপর বিচার বিভাগের নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে। আবার শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কেন প্রয়োজন? সরকারের আইন, বিচার ও শাসন বিভাগের কোনো একটি বিভাগের স্বেচ্ছাচারী হওয়ার প্রবণতা রোধ করে নাগরিক ও অধিকার ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা করার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অপরিহার্য। বিশেষ করে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে এর বিকল্প নেই, কারণ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় এবং প্রাদেশিক বা আঞ্চলিক সরকারসমূহের মধ্যে সাংবিধানিকভাবে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়, যা কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলেও প্রত্যাহার করে নিতে পারে না। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক বা আঞ্চলিক সরকার সমমর্যাদার ভিত্তিতে নিজ নিজ ক্ষমতা চর্চা করে। যেহেতু কেন্দ্র ও প্রদেশগুলো নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন, সেহেতু সরকারের বিভাগগুলোকেও স্বাধীন করে দেওয়া দরকার, অন্যথায় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সফল হবে না। কোন ধরনের সরকারের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপস্থিতি লক্ষ্য করা যায়? যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপস্থিতি লক্ষ্য করা যায়। সরকারের তিনটি বিভাগ রয়েছে, যথা আইন, শাসন ও বিচার বিভাগ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ সরকারের এই তিনটি বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় এ ধরনের নীতি অনুসরণ করে সরকার গঠন করা হয়। যেমনটি দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায়। এ রাষ্ট্রটি সংবিধান ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি রাষ্ট্রের মূলনীতি হিসেবে স্বীকৃত। এ প্রসঙ্গে লিপসন বলেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ হল সংবিধান অনুসারে সরকারের ক্ষমতার পৃথকীকরণ যা যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষেত্রে প্রযোজ্য। দায়িত্বশীল সরকার বলতে কী বোঝায়? উত্তর, দায়িত্বশীল সরকার বলতে সাধারণত সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে বোঝায়। সংসদীয় কিংবা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হল সেই সরকার যাতে শাসন বিভাগ আইন পরিষদের নিকট তার সকল কাজের জন্য দায়ী থাকে।
আইন পরিষদে কোনো অনাস্থাসূচক প্রস্তাব গৃহীত হলে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক হয়। এজন্যই সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সব ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ তার সব কাজ ও নীতির জন্য আইন পরিষদের কাছে দায়ী থাকে, তাকেই মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার বলে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রীরা ব্যক্তিগত ও যৌথভাবে আইন পরিষদের কাছে দায়ী থাকে। এরকম বৈশিষ্ট্যের কারণে একে দায়িত্বশীল সরকার ব্যবস্থাও বলা হয়। বাংলাদেশকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কেন? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয় তাকে প্রজাতন্ত্র বলে। বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, কেননা বাংলাদেশের সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এমনকি রাষ্ট্রপতিও প্রথমে জনগণের ভোটে নির্বাচিত হন এবং পরবর্তীতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিয়ে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করে থাকেন। এভাবে বাংলাদেশের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত বিধায় বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। গণভোট বলতে কী বোঝায়? রাষ্ট্রীয় কোনো বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয় তাই গণভোট। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল গণভোট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপর জনগণের সমর্থন আছে কি নাই তা যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলে। গণভোটে হ্যাঁ অথবা নাতে সিল দেওয়া হয়। সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝো? জাতি, ধর্ম, বর্ণ, ধনী নির্ধন নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক জনগণ যখন ভোটাধিকার লাভ করে তখন তাকে সার্বজনীন ভোটাধিকার বলে। ভোটাধিকার জনগণের সার্বভৌম শক্তি ভোটদানের মাধ্যমেই ব্যবহার করা হয়। অর্থাৎ ভোটাধিকার জনগণের সার্বভৌম শক্তি ভোটদানের মাধ্যমে ব্যবহার করে। সার্বজনীন ভোটাধিকার প্রতিনিধিত্বের জটিল প্রশ্নকে সহজতর করে তোলে। এই ভোটাধিকার সকলকে সমানভাবে রাজনৈতিক কার্যকলাপে উদ্বুদ্ধ করে এবং সকলকে রাজনীতি সম্পর্কে সচেতন করে তোলে। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় আইনের ব্যাখ্যা প্রদান ও বিচার পরিচালনার ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতা ও স্বাধীনতা। কেন কেন প্রশাসন থেকে বিচার বিভাগ আলাদা করা উচিত? অথবা বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন বলো? বিচার বিভাগের স্বাধীনতা বলতে বিচার বিভাগকে সরকারের অন্যান্য বিভাগ থেকে নিয়ন্ত্রণ মুক্ত থাকাকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া রাষ্ট্রীয় জীবনে ন্যায়নীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ব্যক্তির অধিকার ও স্বাধীনতাকে অর্থবহ করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া সুসভ্য নাগরিক জীবন কল্পনাতীত। তাছাড়া স্বাধীন বিচার বিভাগ সংবিধানের রক্ষাকবচ এবং অভিভাবক। এজন্য বিচার বিভাগের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়? সরকারের যাবতীয় কার্যাবলীকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথকভাবে ন্যস্ত করার নীতিকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারের প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু। অভিশংসন বলতে কী বোঝায়? অভিশংসন হল গুরুতর অপরাধে জাতীয় সংসদ কর্তৃক রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ আনা যায় না। তবে সংবিধান লঙ্ঘন বা গুরুতর কোনো অভিযোগে জাতীয় সংসদ অভিশংসনের মাধ্যমে তাকে মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণ করতে পারে। রাষ্ট্রপতি অপসারণের এরকম বিশেষ পদ্ধতি বা পন্থাকেই বলা হয় অভিশংসন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বোঝায়? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় বারবার এসেছিল। আইনসভা যখন দুটি পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একটি নিম্নকক্ষ এবং অন্যটি উচ্চকক্ষ নামে অভিহিত। উভয় কক্ষের সদস্য সংখ্যা কত হবে তা কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তবে নিম্নকক্ষের সদস্যরা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন, আর উচ্চকক্ষের সদস্যরা বিভিন্নভাবে উচ্চকক্ষে আসেন, যেমন উত্তরাধিকার সূত্রে, মনোনয়নের মাধ্যমে, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে এবং পরোক্ষ নির্বাচনের মাধ্যমে উচ্চকক্ষে আদিষ্ট হন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কিভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে, নাগরিক স্বাধীনতা রক্ষা করে। সরকারের সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকলে সে ব্যক্তি স্বেচ্ছাচারী শাসকে পরিণত হতে পারে। ক্ষমতা স্বতন্ত্রীকরণের মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা বিভিন্ন ব্যক্তির উপর ন্যস্ত হয়। এতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির দায়বদ্ধতা থাকে। তাই তারা ক্ষমতার অপব্যবহার না করে জনগণের অধিকার রক্ষায় সচেষ্ট হয়। এছাড়া নাগরিক স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন বিচার বিভাগের স্বাধীনতা।
আর ক্ষমতার স্বতন্ত্রীকরণের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়। এভাবে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নাগরিক স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। পরবর্তীতে অধ্যায় 10 থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। জ্ঞানমূলক প্রশ্নোত্তর। জাতির সংজ্ঞা দাও। জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, সাহিত্য, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় ঐক্য বিদ্যমান। কত শতকে ইউরোপে জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে? ১৯বিংশ শতকে। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হলো একটি রাজনৈতিক আদর্শ। কে প্রথম জাতীয়তার ধারণা দেন? ম্যাকিয়াভেলি প্রথম জাতীয়তার ধারণা দেন। জাতিরাষ্ট্র কি? জাতীয়তাবাদে উদ্বুদ্ধ কোনো জনসমাজ যখন ক্ষুদ্র ও সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে, আত্মনিয়ন্ত্রণের অধিকার ভোগের লক্ষ্যে নিজেদের ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে, তখন তাকে জাতিরাষ্ট্র বলে। নেইশাস কোন ভাষার শব্দ? নেইশাস শব্দটি ল্যাটিন ভাষার শব্দ। নেশীয় বা নেইশাস শব্দের অর্থ কি? নেশীয় বা নেইশাস শব্দের অর্থ জন্ম বা বংশ বা রক্তের সম্পর্ক। এটি 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 একটি ল্যাটিন ভাষার শব্দ। জাতীয়তা কি? জাতীয়তা হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা বা যার সদস্যরা ভাষা, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক চিন্তাধারা এবং ঐতিহ্যের দ্বারা সংঘবদ্ধ এবং অন্যদের থেকে নিজেদের আলাদা মনে করে থাকে। একই বংশোদ্ভূত জনসমষ্টিকে কি বলা হয়? জাতি বলা হয়। দেশপ্রেম কি? মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হলো দেশপ্রেম। জাতীয়তার প্রধান উপাদান কি? জাতীয়তার প্রধান উপাদান হলো ভাবগত ঐক্য বা মানসিক ঐক্য। ভৌগোলিক জাতীয়তার অপর নাম কি? রাজনৈতিক জাতীয়তা। সামাজিক চুক্তি গ্রন্থটির লেখক কে? এটা হচ্ছে জ্যাক রুসো। পরবর্তীতে এই অধ্যায় থেকে অর্থাৎ দেশপ্রেম ও জাতীয়তা অধ্যায় 10 থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর। প্রশ্ন ১. জাতীয়তা বলতে কি বোঝায়? জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা এবং এক প্রকার সচেতনতা। জাতীয়তার ধারণা কোনো জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যের সূত্রে আবদ্ধ জনসমষ্টিকে যখন নিজেদের অন্য জনসমষ্টি থেকে আলাদা মনে করে তখন সেই জনসমষ্টিকে জাতীয়তা বলে। আর জাতি বলতে কি বোঝো? জাতি বলতে একটি বিশেষ চেতনার দ্বারা ঐক্যবদ্ধ ও রাজনৈতিকভাবে সুসংগঠিত জনসমষ্টিকে বোঝায়। একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ তাদের জাতি বলে। একটি জাতির মধ্যে সাধারণত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ঐক্য বিদ্যমান থাকে। একটি জনসমাজ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হলে এবং রাজনৈতিক সংগঠনের ভিত্তিতে স্বাধীন হওয়ার চেষ্টা করলে বা স্বাধীন হলে পৌরনীতির দৃষ্টিকোণ থেকেই তখন তাকে জাতি বলে। জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য কি? খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বারবার আসার মতো একটি প্রশ্ন। জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য কি? বা জাতি ও জাতীয়তার মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর: জাতি বলতে বোঝায় এমন এক রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে যারা একটি স্বাধীন রাষ্ট্রের অধিবাসী। আর জাতীয়তা আর অন্যদিকে কোনো জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে। অর্থাৎ জাতি গঠনের ক্ষেত্রে রাষ্ট্রের সংগঠন থাকা অপরিহার্য, কিন্তু জাতীয়তার ক্ষেত্রে রাষ্ট্রের প্রয়োজন নেই। জাতি গঠনের পূর্বশর্ত হল জাতীয়তাবোধ ও স্বাধীনতা, কিন্তু জাতীয়তা গঠনের স্বাধীনতার কোনো প্রয়োজন নেই, বরং মানসিক ঐক্যানুভূতি, অভিন্ন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য, ইতিহাস থাকা প্রয়োজন। পরবর্তী প্রশ্ন: জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দেশপ্রেমের গুরুত্ব ব্যাখ্যা করো। জাতীয়তাবোধকে সুদৃঢ় করে দেশপ্রেম জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে থাকে। দেশপ্রেম জন্মভূমির জন্য মানুষের এক ধরনের অনুরাগময় ভাবাবেগ। দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতিই হলো দেশপ্রেম। জন্মসূত্রেই জন্মভূমির সাথে মানুষের নারীর সংযোগ গড়ে ওঠে। একজন নাগরিকের জন্মভূমি থেকে বড় আর কিছুই নেই। নিজের দেশের জন্য একজন নাগরিক তাই প্রাণ দিতেও কুণ্ঠা বোধ করে না। দেশপ্রেম মানুষের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করে, যা জাতীয়তা বোধকে শক্তিশালী করে। আর এভাবে দেশপ্রেম জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বংশগত ঐক্য বলতে কি বোঝায়? বংশগত ঐক্য হলো জাতি গঠনের একটি শক্তিশালী উপাদান। কোনো জনসমাজ যখন বিশ্বাস করে যে তাদের শিরা উপশিরায় একই রক্ত প্রবাহিত এবং তাদের আকৃতিগত বৈশিষ্ট্য অভিন্ন, তখন স্বভাবতই তাদের মধ্যে স্বজনপ্রীতি দেখা দেয়। রক্তের সম্পর্ক মানুষের মধ্যে একাত্মতার ভাব করে তোলে, যা গভীর জাতীয়তাবোধের সৃষ্টি করে এবং বংশগত ঐক্যের সৃষ্টি করে। জাতিরাষ্ট্র বলতে কি বোঝায়? জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমষ্টির রাষ্ট্রগুলোকে জাতিরাষ্ট্র বলা হয়। জাতীয়তার উপাদানগুলোর মাধ্যমে সংগঠিত ও স্বাধীন হয়ে এরকম রাষ্ট্র গঠিত হয়। জাতিরাষ্ট্র ধারণার প্রবক্তা ম্যাকিয়াভেলি। বাংলাদেশ, ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স
জার্মানি ইত্যাদি জাতিরাষ্ট্র। দেশপ্রেম বলতে কি বোঝায়? দেশপ্রেম হচ্ছে দেশের উন্নয়নে, দেশ রক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছা। এক কথায় মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম পবিত্র এবং দেশ ও জাতির জন্য কল্যাণ ও গৌরবের, কিন্তু উগ্র ও অন্ধ দেশপ্রেম কল্যাণের পরিবর্তে ধ্বংসের পথ রচনা করে। দেশপ্রেমের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। দেশপ্রেম হল জাতি, জাতীয়তা ও রাষ্ট্র গঠনের এবং রাষ্ট্রকে টিকিয়ে রাখার মূল মন্ত্র। একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়ন, অগ্রগতি, শান্তি, শৃঙ্খলা ইত্যাদি নির্ভর করে জাতির দেশপ্রেমের উপর। নাগরিক এবং রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো যদি দেশপ্রেমকে অগ্রাধিকার দেয়, তবেই দেশের উন্নয়ন নিশ্চিত হবে। দেশপ্রেমের ভিত্তিতেই গড়ে ওঠে জাতীয় ঐক্য ও সংহতি। দেশপ্রেম মানুষকে কোনো ব্যক্তিস্বার্থ নয়, বরং নিঃস্বার্থভাবে জাতির কল্যাণে উদ্বুদ্ধ করে। আর এরকম বহুবিধ কারণেই দেশপ্রেম অত্যাবশ্যকীয় এবং প্রয়োজনীয়। কিভাবে জাতির উদ্ভব হয়? জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা বিকশিত হয়, তখন জাতির উদ্ভব ঘটে। একই জাতীয়তার জনসমাজ তখনই জাতিতে পরিণত হয় যখন তারা পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা লাভ করে এবং পৃথিবীর বুকে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। পরাধীনতার যন্ত্রণায় মানুষ সংগঠিত হয়, অতঃপর জাতীয়তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আন্দোলন শুরু করে। এ জাতীয় চেতনা যখন সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়, তখন মানুষ স্বাধীনতার জন্য জীবন দিতেও কুণ্ঠিত হয় না। এভাবেই জাতীয়তার চেতনা দ্বারা উদ্বুদ্ধ পরাধীন জাতিগোষ্ঠীগুলো চরম আত্মত্যাগের মধ্য দিয়ে একটি স্বাধীন জাতিতে পরিণত হয়। অর্থাৎ জাতির প্রথম ধাপ হচ্ছে জাতীয়তা এবং জাতীয়তার পরবর্তী ধাপ হচ্ছে জাতি। ভাবগত বা মনস্তাত্ত্বিক ঐক্য বলতে কি বোঝায়? তো ভাবগত ঐক্য বলতে জাতীয়তাবাদ গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভাবগত ঐক্য হচ্ছে জাতীয়তাবাদ গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান। ভাবগত ঐক্য ছাড়া জাতি গঠনের অন্যান্য উপাদানগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। আধুনিক রাষ্ট্রের ঐক্যের ভিত্তি বাহ্যিক নয়, বরং ভাবগত। জাতীয়তা গঠনের ক্ষেত্রে শুধুমাত্র বংশগত, ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক ঐক্য থাকলেই হবে না। কেননা বংশগত, ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক ঐক্য, অর্থনৈতিক ঐক্য থাকার পাশাপাশি জনগণের মধ্যে যদি ভাবগত ঐক্য না থাকে, তাহলে কখনোই ওই জনগণ জাতীয়তাবোধ গঠন করতে পারবে না। এজন্যই বলা হয় জাতীয়তা গঠনের ক্ষেত্রে জনগণের মনের আগ্রহই হল ভাবগত ঐক্য বা মনস্তাত্ত্বিক ঐক্য। উগ্র জাতীয়তাবাদ কি জনগণ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর? ব্যাখ্যা করো। না, উগ্র জাতীয়তাবাদ জনগণ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। জাতীয়তাবাদ কখনো উগ্র আদর্শ এবং সংকীর্ণ সদসিকতায় পরিণত হতে পারে। এ সময় এটি একটি বিকৃত মানসিকতায় পরিণত হয়। অহমিকা এবং একচেটিয়া আধিপত্যের বিকাশ ঘটলেও তা উগ্র জাতীয়তাবাদের জন্ম দিতে পারে। উগ্র জাতীয়তাবাদী আদর্শের ধারক ও বাহকেরা মনে করে কেবল সে বা তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ এবং একমাত্র জাতি, অন্যান্য জাতিকে তাদের আনুগত্য করতে হবে। এরকম বিকৃত মন মানসিকতা মানুষের সংকীর্ণ দেশপ্রেমের অন্ধ মোহে আবদ্ধ করতে পারে। জার্মানির হিটলার এবং ইতালির মুসোলিনির এরকম জাতীয়তাবাদী ধ্যান ধারণার মাসুল দিতে হয়েছে সারা বিশ্বকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূলে ছিল এরকম উগ্র জাতীয়তাবাদ। তাই বলা যায় উগ্র জাতীয়তাবাদ জনগণ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়, বরং অকল্যাণকর। সকলকে ধন্যবাদ।